তো আমি আর আমার বোন ভাবলাম যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা বাড়িতে বসে পপকর্ন ভাজবো। धन्यवाद। যে বৃষ্টি হলে নাকি আকাশ থেকে মাছ পড়ে, ये क्या है? তো পরে গিয়ে দেখি আসলে একটা এত বড় কই মাছ রাস্তা দিয়ে হাঁটতেছে। अच्छा। আবার আম্মুকে দেখাইতে যায় যে আম্মু দেখো আমি একটা মাছ পাইলাম। এখানে গিয়ে দেখি যে আম্মু আবার এখানে 4টা কই মাছ পাইছে। আজ আমার একটা নালিশ আছে, कुछ न कुछ तो गड़बड़ जरूर है। তো ও কিন্তু মনে করে তোমার রোজারিতে মার্কেট, আমি মূলত রোজারিতে মার্কেট করিনি। আর আজকে কতদিন ধরে আমি ঠিকমতো মানে কাপড় টাপড় কিনি নাই, আমার একটু জোতা টোতার একটু মানে শর্ট। আব্বু বলছিল যে ভুট্টা যখন উঠাবো তো তখন ভুট্টা উঠে তুই নিস একদম। তো আমার বোন রাগ করে গেছে। अब देख तू, अब तू गया बेटा। এই যে আমার আপারা দায়িত্বে আছে এখন। ये भगवान क्या जुल्म है? তোমরা জানো একটু আগে আমি মনে করো প্রায় একদম হার্ট অ্যাটাকের মতো হয়ে গেছিলাম। डिप्रेशन। हे भगवान ये क्या हो रहा है? না হঠাৎ করে বৃষ্টি চলে আসে, তো কালকের বৃষ্টিটা না আনএক্সপেক্টেড ছিল। साले का खोपड़ी तोड़। সো অবশেষে আমরা পপকর্ন ভাজতে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো গাইজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, মূলত আমি ও আমার বোন আজকে আমরা ভাবতেছি যে আজকে আমরা বাসাতে আজকে পপকর্ন ভাজবো। মূলত এই যে কিভাবে আমরা গ্রামে আমরা মূলত পপকর্ন থাকে না যে বাজারে তত বেশি কিনি না, তো যেহেতু আমরা ভুট্টা চাষ করি তোমাদেরকে দেখাইছি আমি। তো আমরা মূলত আমরা গ্রামে এগুলোকে মাকই বলি। তো আমরা মূলত প্রত্যেকবার এগুলো চাষ করি, কিন্তু এবার চাষ করি নাই, কারণ এগুলোতে অনেক খরচ হয় আর এগুলোতে ফলন একটু কম হয়। তবে অনেকজন লাভবান হয়, কিন্তু আমরা এবার চাষ করি নাই, একটু অন্য কারণ ছিল। তো সেটা তোমাদেরকে নাই বলি, থাক। তো আমার আব্বুর আবার বন্ধু আমার আলম আঙ্কেল, তো উনি মূলত এবার এই ভুট্টা মাকই আমরা এটাকে বলি। এটার ভালো নাম যে কি আমি জানি না, সেটা তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও এটার ভালো নাম কি। সো আমাদের গ্রামে এটাকে মাকই বলে। আর মূলত বাজারে যে পপকর্ন থাকে না যে মুভি থিয়েটারে বা মুভি হলে যে কোনো এবং আশেপাশে আরো ভ্যানে করেও মূলত এগুলাই ওরা ভাজে বিক্রি করার পর লবণ দিয়ে এটাই মূলত বিক্রি করে, যেটাকে শুদ্ধ ভাষায় পপকর্ন বলে। তো আমরা এটাকে মাকই বলি। তো আমার ওই আঙ্কেল আবার চাষ করছে, তো এই জন্য প্রত্যেকবারই আমাদেরকে দেয়, যেবারে ওরা চাষ করে। তো এবারও দিয়ে গেছে। তো আমি আর আমার বোন ভাবলাম যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা বাড়িতে বসে পপকর্ন ভাজবো। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখন আমরা শুরুতেই যেহেতু এখানে কতগুলা মাকই আছে, মূলত যতগুলা একটা ভিডিওতে দেখানো সম্ভব ততগুলাই নিছি। তো তার মধ্যে সবগুলা তো আর তোমাদেরকে ভাঙে দেখানো সম্ভব না, তো অনেকগুলো আমরা আগেই ভাঙে রাখছি যাতে ভিডিওটা একটু শর্ট করা হয়। আর মূলত কয়েকটা আছে, সো এগুলো এখন আমরা ভাঙবো আর তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করবো। সো চলো। সো প্রথমে এগুলা ভাঙতে হয়। এগুলা মূলত পপকর্ন ভাজার অনেকগুলা প্রসেস থাকে। সো প্রথমে এগুলা ভাঙবো, ভাঙার পর রোদে দিতে হয়। রোদে একদম কড়কড়া শুকনোর পর তারপরে চুলায় গিয়ে ভাজতে হয়। আর যদি রোদ না পায় না, তা মূলত মনে করো তোমার পরবর্তীতে এগুলো ভাজে না, একদম চুপসে যায়, একদম প্রপার যে পপকর্ন সেটা হয় না। মূলত এর আগে আমি একবারও এগুলা ভাজি নেই, এবারে প্রথমবার করতেছি। প্রত্যেকবারে আম্মুই আমাদেরকে করে দেয়। তো ভাবলাম যে যেহেতু আমরা ভিডিও দেই, তো আজকে আমিও আমার বোন একটু অন্য কিছু শেয়ার করি, তাই না? তো এই জন্য মূলত শেয়ার করা। তো চলো, আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো গাইজ, অনেক রকমের কথা আমার মধ্যে জমা আছে, তোমাদের সাথে আজকে সেগুলো শেয়ার করব। তার আগে বলি আজকে না আমাদের এদিকে খুবই একদম চেঁচামেচি চলতেছে, আমাদের এদিকে ধান কাটার একদম হিড়িক পড়ে গেছে। তো চলো তোমাদেরকে সেখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো তোমরা দেখলে যে আমাদের এদিকে ধান কাটার পরিবেশটা, আমি এজন্য আগেই শুট করে রাখছিলাম যে তোমাদের সাথে আজকে শেয়ার করব, তাই না? তো দেখালাম যে ধান আমাদের এদিকে সবাই একদম পুরো দমে একদম আমাদের যেহেতু আমাদের এটা একটা দোলাবাড়ি বলি আমরা, মানে চারিদিকে শুধু জমি এবং কৃষি কাজ হয়। তো এই জন্য সব দিক দিয়ে এখন মূলত ধান কাটা চলতেছে। আর তোমাদেরকে বলি ধান কাটা চলতেছে কেন, তো তোমাদেরকে আমি এর আগে ব্লগেও দেখাইছি যে আমাদের বাড়ির কাজ চলতেছে। আর এই যেদিন থেকে আমরা বাড়ির কাজ স্টার্ট করছি সেদিন থেকে একদম বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। সো আজকেও মূলত বৃষ্টি হচ্ছিল।
তো কালকে থেকে তো বৃষ্টি হচ্ছিলই, তো একদম প্রপার যদি এরকম বৃষ্টি হয় তো পরবর্তীতে একটু রোদ না উঠলে ধানটা একদম থাকে না যে বৃষ্টিতে একদম এক হাঁটু সমান হয়ে যাবে, তখন আর তোমার ধান কাটাটা একটু ইয়া হয়ে যাবে। আর মূলত ধান কাটানোর পর ধান ডাঙাতে হয়, তারপরে একটু শুকাতে হয় বা বিক্রি করে যে যেরকম, মানে ভুট্টার মতো প্রসেস। তো এই জন্য এখন একটু আজকে একটু রোদের মতো করতেছে, গরম, দেখতে তো পারতেছো আমি কতটা ঘেমে গেছি। তো এই জন্য দেখলাম যে ওরা ধান কাটা স্টার্ট করে দিছে। তো গাছ দেখতেই তো পারতেছো মুখের একদম অবস্থা কিরকম, ঘামি একদম শেষ। আজকে একদম যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, তো জানি না যে আমাদের এদিকে এটা কি সমস্যা, মানে বৃষ্টি হলে একদম বিদ্যুৎ থাকে না। আর তার উপর একটু মাঝে মাঝে আমি চুপ চুপ করে, আমার একটু ভাই আছে, চুপ করে না, মূলত ভাই জানে যে আমি ওয়াইফাই চালাই, তো মাঝে মাঝে এডিট করতে হয়, শুট করতে হয়, টিকটক করি যেহেতু। তো একটু বৃষ্টি হলে, মানে একটু যদি বাতাস আসে, তো ওয়াইফাই থাকে না, আমাদের গ্রামের ওয়াইফাই এটা সমস্যা। আর কারেন্টও আজকে সেই সকাল থেকে নেই, আজকে সকাল থেকেই তো কত কিছুই করলাম। আমার আব্বু আবার সকাল থেকেই মনে করো তোমাদের আমাদের গরুর আবার খাবার নেই, তো গরুর খাবার নিয়ে আসার জন্য আমাদের যে খড় আছে সেগুলো বাজারে নিয়ে গেছে, একদম জবা করার জন্য বস্তা টস্তা নিয়ে গেছে। তো সেখানে গিয়ে আব্বু আটকায় আছে, তখন সেই জানো সেই 6টার সময় কারেন্ট গেছে, এখন বাজে অলমোস্ট প্রায় 10টা। তো এখনো অবধি কারেন্ট আসার কোনো নামগন্ধ নেই। তো ভাবলাম যে আজকে একটা ব্লগ দিয়ে দিই, যেহেতু আব্বুও বাসায় নেই। তো তোমাদেরকে, হ্যাঁ, আমার না একটা কথা মনে পড়লো, তো কালকে গাইস জানো, কালকে সারা রাত তোমার পানি হয়েছে। তো সারা রাত পানি হয়েছে বলতে, মানে পরশু দিনের কথা বলতেছি আমি, পরশু দিন সারা রাত পানি হয়েছে, কালকেও বৃষ্টি হয়েছিল সকালবেলা। তো ছোটবেলায় না আমি আব্বু আম্মুর কাছে শুনেছিলাম, আব্বু আম্মু বলতে আরো আমাদের আশেপাশের যে দাদা দাদি বা লোকজন থাকে না, যে বৃষ্টি হলে নাকি আকাশ থেকে মাছ পড়ে। তো এটা কি আদৌ সত্যি কিনা জানি না, মূলত সত্যি হয়তো না, আকাশ থেকে কি কোনোদিনও মাছ পড়ে এটা না সত্যি হয়তো, মানে আমি মূলত বিশ্বাস করি নাই। তো কালকে আবার কি হয়েছে, কালকে সকালবেলা আমি এমনি বৃষ্টি হয়েছে, তো আমাদের এদিক যেহেতু গ্রাম্য এলাকা, তো খুব জোরে বৃষ্টি হয়েছে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে আমাদের আশেপাশে কি অবস্থা, কোনো গাছ টাছ ভাঙছে কিনা, বা বৃষ্টি কতটুকু হইলো। আমাদের যেহেতু বাড়িটারও কাজ চলতেছিল, মূলত আমাদের বাড়ির কাজ কালকেই কমপ্লিট হয়েছে, তো কালকেও আমাদের বাড়ির কাজ অসম্পূর্ণ ছিল। তো ভাবলাম যে কোনো জিনিস ভিজে কিনা, বাড়িতে মনে হয় পানি ঢুকছে, এরকম মনে হয়েছিল। তো আমি বাসায় একদম একটু জাস্ট আমাদের রাস্তায় বের হয়েছি, তো দেখি যে একটা কই মাছ একদম, মানে আমাদের রাস্তা দিয়ে হাঁটতেছে, অল্প একটু পানি ছিল বৃষ্টির কারণে জমাইছিল, তো সেখান থেকে দেখতেছি যে কই মাছ তোমার হাঁটতেছে। তো আমি বললাম এটা কি ইয়া নাকি, তো পরে গিয়ে দেখি আসলে একটা এত বড় কই মাছ রাস্তা দিয়ে হাঁটতেছে। তো আমি আবার পরে ওটা নিলাম। আমাদের বাসার, মানে আমাদের বাড়ির সামনে একটা মেয়ে আছে, সাদিয়া নাম, ছোট, তো ওকে ডাকলাম, সাদিয়া দেখবি আর এখন একটা মাছ পাইছি। তো আমি ভাবলাম এটা হয়তো এমনি হয়তো কারো পড়ে গেছে কিনা, বা মানে একটু জানতাম যে টুকটাক যে মাছ মনে হয় ইয়া হয়েছে। তো পরে আবার এই দিক দিয়ে আমি আবার আম্মুকে দেখাইতে যাই যে আম্মু দেখো আমি একটা মাছ পাইলাম আমাদের রাস্তায় উষাডাঙ্গায়। তো এখানে গিয়ে দেখি যে আম্মু আবার এখানে 4টা কই মাছ পাইছে। আমাদের যে উঠোন, যে ফুলবাড়িটা আছে না, যেখানে আমি ভিডিও বানাই, তো তোমরা হয়তো দেখেছো, তো সেখানে আবার 4টা পাইছে। তো সেখানে আম্মু 4টা পাইছে, আব্বু আবার 5টা পাইছে কই মাছ। কই মাছ 5টা পাইছে, ফির আমার চাচাতো ভাই সোয়ান নাম, ও আবার একটা পাইছে। সো এটা কি আদৌ কাকতালীয় গাইজ? এতদিন ধরে মানে আমি বাসায় আছি, একদিনও কিন্তু পাইনি। আর বৃষ্টি কিন্তু এখন যেহেতু তোমার মে মাস, তো বৃষ্টি আমাদের এদিকে হচ্ছেই। তো এরকম কিন্তু কখনো আজগুবি ঘটনা ঘটেনি। তো তখন আমার মনে হলো আম্মু বলতেছে যে হয়তো আকাশ থেকে পড়ছে। তো এটা কি আদৌ সত্যি গাইজ? আমার তো মনে হচ্ছে না। আবার পরে আবার আমি আবার আমাদের এদিকে ছোট বাচ্চা টাচ্চাদেরকে বললাম যে এরকম জানিস ছোটবেলায় আমরা শুনছিলাম না যে আকাশ থেকে নাকি মাছ পড়ে, তো এই যে মাছ কতগুলো আমরা পাইলাম আমাদের উঠোনে একদম আঙিনায়, তারপরে আমাদের রাস্তায়। তো ওরা বলতেছে যদি আকাশ থেকে পড়ে, তো আমাদের এদিকে তো আরো যেহেতু অনেকগুলা ছাদ টাদ আছে বাসার অনেকজনের, তো ওদের ছাদে কেন পড়লো बात तो सही है। না, এরকম অনেকজন অনেক লজিক দিচ্ছে। তো ভাবলাম ওদেরটা হয়তো সঠিক, কিন্তু গ্রাম আমরা যেটা ছোটবেলা থেকে শুনে আসছি, যে মনে করো যে তোমার আকাশ থেকে বৃষ্টি, মানে মাছ পড়ে বৃষ্টির সাথে সাথে। তো এটা কি সত্যি গাইস? তোমরা বলবে তো। আমার ক্ষেত্রে তো কালকে সত্যিই মনে হয়েছে গাইস। কালকে আমরা জানো কয়টা মাছ পাইছি? কালকে আমরা পাইছি হচ্ছে মূলত তোমার কয়টা, 12টা না, 12টা কই মাছ পাইছি এবং একটা শোল মাছ পাইছি। আমাদের পুকুরে একটা শোল মাছ পাইছি। মানে আমাদের যে কুমড়া বাড়িটা আছে না, তো সেইখানে আব্বু অনেকগুলা পানি জমছিল, খুবই বৃষ্টি হয়েছে গাইস, খুবই বৃষ্টির অবস্থা খারাপ। তো সেখানে আব্বু পানিগুলা বের করে দিচ্ছিল আমাদের পুকুরে, তা না হলে আমাদের পুকুরটা একদম, মানে পুকুরের যে পার সেটাও একদম ধসে যাইতো, আর আমাদের গাছগুলা মরে যেত, যেটা কুমড়ার গাছ। তো এই জন্য আব্বু তোমার পুকুরের ওই কুমড়া বাড়ির যে পানিগুলা সেগুলা বের করে দিচ্ছিল। তো সেখানে বের করে দিতে গিয়ে দেখে যে একটা শোল মাছ, তো সেটা আবার পাইছে। আর তার উপর আবার 12টা কই মাছ পাইলাম আমরা।
আমি একটা রাস্তায় পাইলাম, আমার আম্মু আবার উঠোনে পাইছে কয়টা, 5টার মতো, পরে আরো একটা পাইছে, আমার আব্বু পাইছে মনে হয় কয়টা, 5টা পাইছে, আব্বু পাইছে 5টা, আমার চাচাতো ভাই পাইছে একটা, ও আবার একটা নিয়ে কি করবে, এই জন্য আমাদেরকে দিয়ে দিছে। সো এই হচ্ছে কাহিনী তোমার, যে আকাশ থেকেও মাছ পড়ে। আর মূলত এটা বিশ্বাস করারও কথা, গাইজ এতদিনও কিন্তু বৃষ্টি হয়েছে তাই না? সো কালকে একটু বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে, যেটা একদম কল্পনার বাইরে। তো কালকে একদম মাছ পাইলাম, আর মূলত মাছগুলো একদম ডাঙায় একদম লাফে লাফে যাচ্ছিল। তো তখন মানে মনে হলো যে এরকম একটা কাকতালীয় ঘটনা আমাদের সাথে ঘটেছে। আর কালকে মূলত আমরা আমাদের বাসার মানে ব্যাক টু ব্যাক আজকে 4-5 দিন ধরে কাজ করতেছে। আমাদের বাসায় কি কাজ করলাম সেটা হয়তো তোমাদেরকে একটু পর স্নিক পিক দেখাবো। তো কালকে মূলত যেহেতু বৃষ্টি ছিল, কালকে আমাদের সকাল থেকে বৃষ্টি, যেন কালকে প্রায় 9টার সময় বৃষ্টি তোমার থামছে। তো তখন আমরা ভাবলাম যে একটু বৃষ্টি হলেই তো আমাদের বাসায়, যেহেতু টিন টাঙানোর কাজ চলতেছে, তোমাদেরকে দেখাইছি আমি, তো আমরা ভাবলাম যে হয়তো আসবে না। কিন্তু পরে দেখি যে তোমার ওরা একদম 10টার সময় আসে, আর ওদেরকে যেহেতু খাওয়াতে হয়, তো একটু আমাদের তরকারির একটু মানে অভাব ছিল কালকে, যে কি খাওয়াবো, যেহেতু ওরা আবার আমাদের এদিকে সম্পর্কে চাচা হয়। তো ভাবলাম যে ওদেরকে তো খারাপ কিছু দিয়ে খাওয়ানো যায় না, মূলত ওরা যেহেতু আমাদের বাসায় প্রতিদিনের কাজ করতেছে না, কোনো কারণ ছাড়া তারা আসে না। তো ভাবলাম যে কি দিবে, তো কালকে ভাগ্যে ছিল, আব্বু বলতেছে যে দেখলে যে তোমাদের ভাগ্যে আজকে হয়তো এই কই মাছ ছিল এবং শোল মাছ ছিল। তো ওরা বলতেছে যে হ্যাঁ দেখছি আমাদের ভাগ্যটা এরকম। আচ্ছা গাইজ, আমার একটা নালিশ আছে, সেটা কি নালিশ তোমাদেরকে বলি আমি। এবার যেহেতু কোরবানি ঈদ তাই না, তো কোরবানি ঈদে মূলত আমরা ছোটবেলা থেকেই আমি আসছি মানে দেখে আসছি যে আমরা কিন্তু মূলত রোজার ঈদে মার্কেট করি, ঈদের মার্কেট যেহেতু বছরে একবারই করি। তো কোরবানির ঈদে কিন্তু আমরা মার্কেট করি না, যদি আমরা কোনো কারণে থাকে না যে প্রত্যেকবারে তো আর সেম ইয়া হয় না, যদি একটু রোজার ঈদে কাপড় না নিতে, তখন তো কোরবানি ঈদে একটু টুকটাক কাপড় কিনি। সো আমার বোন মূলত, তোমরা হয়তো দেখছো, তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে হাসতেছিস কেন, যে ও কিন্তু একমাত্র আমাদের পরিবারে যেহেতু একটু অভাব ছিল, তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তো এখন আর শেয়ার করব না, মানে শেয়ার করতে গেলে আরো ভিডিওটা লং হবে, যেটা তো ভালো দেখাবে না। তো তোমাদেরকে শর্টকাট বলি। তো ও কিন্তু মনে করো তোমার রোজার ঈদে মার্কেট করছে। সো আমাকে আব্বু বলেছিল, আমি মূলত রোজার ঈদে মার্কেট করিনি, আর আজকে কতদিন ধরে আমি ঠিকমতো মানে কাপড় টাপড় কিনি নাই, আমার একটু জোতা টোতার একটু মানে শর্ট। তো আব্বুকে আমি বলেছিলাম যে আব্বু আমাকে তো তুমি কাপড় কিনে দাও নাই। তো আব্বু বলছিল যে ভুট্টা যখন উঠাবো তো তখন ভুট্টা উঠে তুই নিস একদম। সো এরকম আমাকে কথা বলছিল আব্বু। তো আমিও সেই আশায় ছিলাম, আমার ভাইকে তো মাসে মাসে টাকা পাঠায় দেয়, ও যেহেতু হোস্টেলে থাকে, ও যেহেতু এসএসসি এক্সাম তাই না, তো ও ওই টাকা দিয়েও কিনে কিনা সেটা ওই জানে, যেহেতু এখন আমরা ঠিক মতো মানে ওর সাথে কন্ট্যাক্ট হয় মাঝে মাঝে, যখন একটু দরকার পড়ে কথা বলি। কিন্তু প্রতিনিয়ত তো টাকা কি করতেছে আমরা তো দেখতেছি না তাই না, সো হয়তো কিনবে বা ওকে হয়তো বাজেট দিবে আব্বু এবারও। তো আমার বোন রাগ করে গেছে, মানে যেহেতু কোরবানির ঈদ, ও একটু রাগ হয়েছে যে আমি মার্কেট করব না, কিন্তু ও এটা ভাবলো না যে রোজার ঈদেও মার্কেট করছে আর আমি যে করি নাই। তো আমি মূলত কাল পরশুই যাবো হচ্ছে একটু টুকটাক মার্কেট করতে। কেননা তোমাদেরকে আমি একটা সুখবর জানাই, আমি তোমাদের কাছে কয়েকদিন ধরে শেয়ার করলাম না যে মানে হয়তো আমার কপালে কুফার দশা পড়ছে, আমি তোমার 7-8টা অ্যাপ্লাই করছিলাম তোমার চাকরির জন্য, একটারও পরীক্ষার ডেট দিচ্ছে না। তো এখন হয়তো আল্লাহ একদম আমার কথাটা সিরিয়াসলি নিয়ে নিচ্ছে, তো এখন আবার ব্যাক টু ব্যাক পরীক্ষা দিচ্ছে, এমনই পরীক্ষা মানে ভাবতেছি যে মানে ভাবতে পারতেছি না যে কি করব, পরীক্ষা আদৌ দিব কি দিব না, কেন সেটাও বলি। সো আমার তোমাদেরকে বললাম না যে আমার পরীক্ষা হওয়ার কথা ছিল তোমার কারিগরি শিক্ষা অধিদপ্তরে 22 তারিখে, বা আরো তোমার 16 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল, তো 16 তারিখে ছিল একটা, সেটা আমি দেই নাই। সো যার কারণে আমার আবার ঈদের পরে জানো, এখন যেহেতু ঈদের পরে আর মেসেজ দেওয়া সম্ভব না, সব কিছু অফিস টফিস আদালত সবকিছু যেহেতু ঈদের ছুটিতে অফ যাবে, তো এখন থেকে পরীক্ষার মেসেজ দেওয়া শুরু করছে তারা। তো তোমরা জানো আমার কতগুলা পরীক্ষার মেসেজ দিছে, 2টা পরীক্ষার মেসেজ অলরেডি দিয়ে দিছে, একটা হচ্ছে তোমার 6 তারিখ, একটা হচ্ছে তোমার 12 তারিখ। তো এখন আমাকে মানে ব্যাক টু ব্যাক সপ্তাহে তোমার 2 সপ্তাহে ঢাকা যাওয়া আসা করতে হবে, এটা কি আদৌ সম্ভব বলো গাইস? আর একবার ঢাকা যাওয়া মানে কিন্তু 3000 টাকা খরচ। সো এটা কি আদৌ পসিবল? আর এই মুহূর্তে আমাদের যে অবস্থা তোমাদেরকে আর নাই বলি। তো আমি ভাবলাম যে আমার আন্টির বাসা আছে না ঢাকা জয়দেবপুরে থাকে, তো ভাবলাম যে 6 তারিখের পরীক্ষাটা দেওয়ার পর ওদের বাসায় যাবো, ওদের বাসা দিয়ে আবার থাকবো, থাকি আবার একদম 12 তারিখের পরীক্ষাটা দিয়ে একদম বাসায় চলে আসবো, এরকম প্ল্যান আমি কিন্তু নিয়ে আসছিলাম গাইস। কেননা মেসেজ গুলো আমার একটা মেসেজ দিচ্ছে যে তোমার আজকে 2-3 দিন আগে, আর একটা মেসেজ আমার দিচ্ছে কালকে সকালবেলা। সো আমি এই প্রস্তুতি নিয়েই ছিলাম, কিন্তু হঠাৎ করে আজকে আবার সকালে ঘুম থেকে উঠে দেখতেছি যে মানে আমার ইয়া কলেজ যে ইয়া থেকে আমাদের যে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে আমাদের ডিপার্টমেন্ট হেডের, তো সেখানে আবার নোটিশ দিচ্ছে আমার নাকি ইনকোর্স এক্সাম হবে সামনের মাসের শুরুতে।
মানে ডেটটা জাস্ট দেখতে পাই নাই, সকাল থেকে যেহেতু কারেন্ট নাই আর আমার ফোনে এমবিও নাই, ওয়াইফাই এখন পর্যন্ত কারেন্ট আসে নাই। তো তার আগে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, তো আমি এখন অবধি কিন্তু ডেটটা দেখিনি। তো ডেটটা হয়তো, কেননা ঈদের পরপরই হয়তো খোলার সাথে সাথে দিবে। সো মনে করো তোমার কবে, যেহেতু কোরবানি ঈদের একটু বন্ধ কম হয়। তো এখন আমি ভাবতেছি গাইজ, আমি পরীক্ষার যেহেতু এত ভালো প্রিপারেশন নিলাম, এখন আমি কি করব, আমাদের ইনকোর্স পরীক্ষাটা দিব না তোমার চাকরির পরীক্ষাটা দিব। সো তোমরা বলিও তো যে আমার ক্ষেত্রে এই মুহূর্তে কোনটা করা উচিত, যেহেতু ইনকোর্স পরীক্ষাটা না দিলে আবার এখন আমাদের সরকার নতুন নিয়ম করছে যে আমাদেরকে নাকি পরীক্ষায় বসতে দিবে না, আমাদের যে থার্ড ইয়ারের যে ফাইনাল, তো সেটা তোমাদেরকে মানে বসতে দিবে না। আর যেহেতু চাকরির পরীক্ষা দিচ্ছি, এই সুযোগগুলো কিন্তু আর পাবো না। মূলত জুন জুলাই মাস দুইটাতেই কিন্তু সব চাকরির পরীক্ষা একদম নিয়ে নেবে, এরকম আমি শুনলাম বিভিন্ন গ্রুপ থেকে। তো এখন যে কি করব আমি বুঝতে পারতেছি না গাইস। আর আমি যে থার্ড ইয়ারে যে উঠতেছি না, তোমাদেরকে একটা সত্যি কথা বলি, আমি এখন অব্দি যেন বইটা পর্যন্ত কিনি নাই, একদিনও কলেজে ক্লাসও করি নাই, ক্লাস করিনি অন্য কারণে। আর তোমার প্রিপারেশনও ততটা ভালো নাই, আমি যে কি পরীক্ষায় দিব আর কি যে লিখবো একমাত্র আল্লাহই জানে। তো দেখি কি করতে হয়, এখন যদি কারেন্ট আসে দেখবো যে কবে ডেট পড়লো, আর তখন ভাববো, তাই না? তো আমার ছোটবেলা থেকে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে তোমার মানে কোনো একটা বিষয় যদি আমার সাথে ঘটে না, আমি একদম ঘাবড়ায় যাই, মানে আমার বুকের ভিতরে একদম ধৈর্যশূন্য শুরু হয়, এবং সেটা মানে অল্প সময়ের মধ্যে হলেও যায় না, মানে চলতেই থাকে। সো যখন থেকে আমি দেখছি যে আমার এই দুইটা পরীক্ষার ডেট দিছে, তার উপর আবার আমার কলেজে যে ইন কোর্স পরীক্ষা সেটারও ডেট দিছে, সো তখন থেকে আমি খুব টেনশনে আছি যে কি করব। সো দেখি যেটা ভালো হয় সেটাই করব। সো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ঘরটা করা শেষ, এই যে দেখো। সো এখন আমি এগুলো আমাদের কমপ্লিট করা শেষ, এই যে আমাদের ভুট্টা করা মাকই। সো এখন আমি রোদে দিব, রোদে না দিলে একদম কড়কড় না শুকালে, মানে ভুট্টা মাকইটা যে পপকর্নটা যে একদম ফুটে, পরবর্তীতে যখন আমরা চুলায় ভাজবো তো তখন এটা ফুটে না, মানে অনেক সময় কি হয়, এগুলা রোদে দিতে হয়। সো আজকে যে আকাশের অবস্থা একটু মেঘ মেঘ, রোদ উঠবে কিনা কে জানি। সো একটু রোদে দেই, তো বিকেল বেলা হয়তো ভাজবো, আজকে রোদে শুকাতে হবে গাইস। সো চলো, তো গাইস আমি এখন এগুলো নিয়ে বাইরে যাচ্ছি রোদে শুকানোর জন্য। সো আগে তো আমাদের বাসায় যে আঙিনা ছিল সেটাতেই মূলত এখানে দিলেই হতো। তো এখন তোমাদেরকে দেখাই আমাদের বাসার অবস্থা কি। আমাদের বাসার একদম পুরা একদম দেখো না যে আঙিনা সহ এখন আমরা টিন দিয়ে ডাঙায় নিছি, এই যে দেখো, মানে একটা রোদ আসার কোনো স্পেস নাই। সো আমাদের বাসার অবস্থা এখন এরকম। আর মূলত এমনি আজকে আবহাওয়াটা একটু খারাপ, তো সকাল থেকে একদম আমাদের বাসায় যেহেতু রোদ ঢোকার কোনো স্পেস নাই, তো বাসায় আমরা যখন ভিতরে আছি না, তো ভাবলাম যে এই মনে হয় বৃষ্টি আসবে, এরকম একদম অন্ধকার হয়ে আছে মূলত। আজকে কত বছর ধরে আমাদের বাসা মূলত এরকম ফাঁকা ছিল, রোদ আসে, তো আজকে হঠাৎ করে যখন রোদ আসায় বন্ধ হয়ে গেছে, তো তখন কিরকম দেখাবে। এখন দিনের বেলাও যখন সন্ধ্যাবেলা থাকে না, যে একটু বিকেল বেলা বা একটু অনেকক্ষণ লাইট দিয়ে থাকতে হচ্ছে, এই যে লাইট। তো তোমরা দেখতে পাচ্ছ আগে কিরকম আমাদের রুমে দেখো কিরকম লাইট, আর বাইরে কিরকম। এখন সব দিক দিয়ে এই যে দেখো, তোমাদেরকে একটু লুক দেখাই। সো এই যে দেখো, পুরা আঙিনা আমাদের টিন দিয়ে তোমার, দরজা অব্দি একদম দেখো টিন দিয়ে তোমার ঢাকা। জাস্ট এই যে দেখো তোমরা, ওইখানে একটু লাইট আসতেছে কেন, এই যে দেখো একটু আলো আসতেছে, ওইখানে আমরা ওই যে হোয়াইট টিন বলে না, লাইট টিন, ওগুলা লাগাইছি। গ্রামে যেহেতু শহরের মতো তো আর 24 আওয়ার্স রুমে থাকি না আমরা, আর বাসায় যেহেতু আমাদের কোনো না কোনো কাজ করতে হয়, গরুর খাবার রান্না বান্না, তারপরে হাঁস মুরগি আছে একটু ছাড়া দিতে হয়, তো সবসময় যদি এরকম করে অন্ধকারে থাকি তো এটা কেমন দেখায়। তো এই জন্য আম্মু বলেছিল যে একটা লাইট নিয়ে আসতে, মানে লাইট টিন যেগুলো একদম হোয়াইট টিন সেগুলো নিয়ে আসার জন্য। তো সেগুলো আমরা আঙিনার মাঝখানে লাগাইছি, এই যে। সো ওটা দিয়ে একটু আলো আসতেছে, এই যে। সো এখন একটু আকাশটা ভালো হয়েছে, তো এই জন্য একটু তোমার লাইট আসতেছে, কিন্তু একটু আগে যখন বৃষ্টি ছিল বা একটু মানে জাস্ট আমি ভিডিও করার একটু আগেই রোদ উঠছে, তো এই জন্য একটু আলো আলো লাগতেছে। আর একটু আগে যখন তোমার আকাশটা অন্ধকার ছিল না, তখন একদম পুরা অন্ধকার, আমরা তো রুমে যখন আসছি, বাসায় যখন আছি, তো তখন ভাবতেছে বৃষ্টি মনে হয় আসবে, তখন বাসায় বাইরে গিয়ে দেখি আবার বাসার বাইরে, তো তখন আবার সেখানে গিয়ে দেখি যে কোনো বৃষ্টির নামগন্ধ হয় না, জাস্ট আকাশটা একটু মেঘাচ্ছন্ন হয়ে আছে। সেই তো আমাদের বাসার কাজটা কালকেই কমপ্লিট হয়েছে, এই যে দেখো। এখনো অবধি আমাদের ওই যে ওই রুম গুলা যেগুলা একটু জাস্ট টুকটাক জাস্ট টিন টাঙানো, সেই হচ্ছে এখনো অনেক কাজ বাকি, দরজা লাগানো বাকি, জানলা লাগানো বাকি, ওগুলা এখনো হয়তো লাগাবো না, আস্তে আস্তে সবকিছু করবো। মূলত এখন আপাতত টাকা নেই, যেটুকু টাকা ছিল আব্বুর চাকরি থেকে যেটা দিছিল সেটা দিয়ে মূলত এই কাজগুলো করা হলো। আর সবচেয়ে খারাপ লাগতেছে কি গাইস জানো, আমাদের এই রান্নাঘরটা এখন এটা একদম অন্ধকার হয়ে গেছে। যতদিন না আমরা ওই যে আমার রান্নাঘরের পিছনে যে একটা জানালা দেখা যাচ্ছে টিন দিয়ে আটকানো, তো সেই জানলাটা যদি আমরা খুলতে না পারি না, ততদিনে একটু আলো আসবে না মনে হয়। তো এই যে দেখো,
রান্নাঘরটা অন্ধকার হয়ে গেছে। সো আজকে যখন হয়তো মাখই বাজার ভিডিও দিবে না, তো তখন হয়তো লাইট দিয়ে করতে হবে। সো এই যে ওই যে টিনটার কারণে আছে না, আমরা যে একটা হোয়াইট টিন দিছি, ওটার কারণে মনে হচ্ছে যে আমরা মনে হয় রুমটা মানে বাসায় যে তোমার টিনটা সেটা হয়তো দেই নাই। এখন একটু রোদ উঠছে তো, কিন্তু একটু আগে হলে তোমরা দেখতে যে আমাদের বাসাটা একদম পুরো অন্ধকার। তো চলো, এগুলা তো আর এখন রুমের মানে আমাদের বাসার ভিতরে আর শুকাতে দেওয়া যাবে না। আগে যখন আমাদের বাসাটা ফাঁকা ছিল না, তখন আমাদের ওই যে বারান্দার টিন গুলো আছে সেগুলোতে একদম মই বা চেয়ার দিয়ে আগে শুকানো দেওয়া যেত, কিন্তু এখন তো আর সম্ভব নয়। তো চলো আমাদের বাইরে যে উঠোন আছে সেখানে গিয়ে তোমার শুকাতে দিই। এই যে আমার আপারা দায়িত্বে আছে এখন আমাদের যে উঠোনে, এখানে এই যে হাঁসের বাচ্চাগুলো তোমার ঢেকে রাখছি না, সেখানে একটু পাহারা আছে। তো আমার বোনের আজকে যেহেতু স্কুল অফ শুক্রবার, তো আমার বোনের আজকে সাথী রাহি চলে আসছে, আমার আরেক বোন। তোমরা একেও আমার ব্লগে আগে দেখছো। সো এই আর আমার বোন মূলত, আমি একটু বাসা ভিডিও করতেছিলাম, সো ভিডিও করা শেষ হওয়ার পর ওরা মূলত এই হাঁসের পাহারাদার দিছিল সকাল থেকে, আম্মু দেখতেছিল। এখন একটু রোদ উঠছে, তো এখন তো তোমার অনেক কাজ বেড়ে গেছে তাই। সো এখন আবার দেখলাম যে বাসায় কারেন্টও চলে আসছে। সো আব্বু হয়তো এখন তোমার গরু খাবার রেডি করতেছে, আম্মু মূলত বাসার যেগুলো কাজ একদম ধোয়া থেকে শুরু করে, আর এখনো অব্দি আমাদের রান্না বান্নাই হয়নি। তো রান্না বান্না করবে মনে হয় আম্মু। তো রান্না বান্না শেষ হওয়ার পর তোমার যখন আম্মু একটু ফ্রি থাকবে, মূলত এই ব্লগ ট্লগ এখনো মানে আমি চাচ্ছি না যে এগুলোর জন্য আমার আম্মুর জন্য দিনে যেগুলো কাজ থেকে সেগুলো একটু সমস্যা হয়। সো আম্মু যখন একটু ফ্রি হবে তখন আমরা আমাদের কাজ শুরু করবো, যেহেতু এখন আমাদের একটাই রান্নাঘর তাই না। সো আমাদের এই যে বাইরে যে আমাদের চুলাটা আছে, এই যে এটার অবস্থা দেখো, একদম বৃষ্টিতে একদম শেষ। সো এটাতে তো কোনোভাবেই তোমার মাকই ভাজা সম্ভব না। এই যে দেখো বৃষ্টিতে এখনো অব্দি আমাদের এদিকে একদম কাদো কাদো অবস্থা পুরা। সো কালকে কোথায় পাইছিল বলতো আম্মু শিঙি মাছ? এই যে দেখো আমাদের এই যে গরুর যে ইয়াটা আছে না আশেপাশে, তারপরে হচ্ছে তোমার এই যে গরুগুলো যে দাঁড়ায় আছে এইখানে, একদম শিঙি মাছ তোমার ইয়া করে মানে আসছিল। তো এখানেই থেকেই মূলত আম্মু 4টা না 5টা শিঙি মাছ পেয়েছে। সরি সরি গাই, শিঙ্গি মাছ না, আমার বোন আবার বলতেছে কিসের শিঙ্গি মাছ? শিঙ্গি মাছ কি আবার রুচাডাঙ্গা পাওয়া যায়? এটা মূলত কই মাছ ছিল। আমি হয়তো শুরু থেকেই কি আমি শিঙ্গি মাছ বলছিলাম? না, শুরু থেকে বলি না, এখনই জাস্ট বললাম, আমার না মনেই নেই যে আমি কি বলেছি। সো কই মাছ হবে এটা। সো চলো, রোদ উঠছে, তো এখন আমি এটা উপরে দেখি। তো এখানে মূলত তোমার শুকাতে দিলাম, কেননা আমাদের তোমরা হয়তো জানো যে আমাদের এখানে কবুতরও থাকে। তো ভুট্টা কিন্তু কবুতর খুব ভালোবাসে। আমি যখন প্রথমবার এগুলা একটু টুকটাক করছিলাম না, সবগুলো তো তোমাদেরকে আজকে দেখালাম না, আগেই কিছু করে রাখছিলাম। তো আগেই আমি অনেকগুলো না শুকাতে দিছিলাম। তো সেগুলো একবার বাসায় আমাদের জানি না, সেখানে আগে যখন ফাঁকা ছিল টিনটা সেখানে রাখছিলাম। তো সেখানে দেখি যে একদম সবগুলো কবুতর, আমাদের প্রায় 6-7টা কবুতর, সবগুলো আসে একদম মাকড় একদম খাইতে ধরছে। তো এই জন্য এখানে দিলাম যাতে কবুতর গুলো টের না পায়। অবশ্যই একটা টেনশন থেকে বাঁচা গেছে গাইস। আম্মুকে বলছিলাম যে আম্মু আজকে আমরা একটা ভিডিও করব যে কিভাবে আমরা, যেহেতু বাড়িতেই থাকি তাই না, কিছু না কিছু তো করি, যেগুলো আমরা বাসাতেই করি সেগুলো কেননা শেয়ার করা যাক। সো আম্মুকে বললাম যে আম্মু আজকে আমিও মানে আমরা একটা মাকই যে আমরা ভাজি সেটার একটা ভিডিও দিব। সো মাকই ভাজা করার ভিডিওটা আজকে কিভাবে আমরা পপকর্ন ভাজি, তো মাকই বারবার বলতেছে যেহেতু গ্রামে এটাই বলে অভ্যাস তাই না। তো কিভাবে পপকর্ন ভাজি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আম্মু বলতেছে যে আজকে যদি ভিডিও করবি তো আজকে তো রোদেই নাই, ভাজার আগে তো রোদ দিতে হয়, তা না হলে তো এটা পপকর্ন একদম হয় না। এমনি মূলত ভুট্টা ভাজলে যেরকম হয় তো সেরকম হবে। সো আমি ভাবলাম যে আম্মু দেখি আজকে যেহেতু সারাদিন আমরা আজকে বাসায়, সারাদিন আজকে হবে, বিকেলেও ভাজবো সমস্যা নেই। সো রোদ কতক্ষণ উঠবে না দেখি। সো দেখি যে আল্লাহ হয়তো সহায় হয়েছে, এখন দেখি যে রোদ উঠছে তোমার। তো ভালোই হইলো। আম্মু মূলত তোমার বাসার যেগুলো কাজ আছে রান্না বান্না থেকে শুরু করে বাসার যাবতীয় কাজ যেগুলো আম্মুকে করতে হয় সেগুলো কমপ্লিট করুক, তারপরে আমরা মূলত ফাঁকা হয়ে একদম আমাদের যে কাজটা সেটা পপকর্ন করব। আর ততক্ষণে এটা আমাদের রোদে একটু শুকাক, এখন একদম প্রচুর রোদ উঠছে। সো ভালোই হলো আমাদের জন্য। তো গাইস এই যে দেখো আমাদের পিছনে আমাদের যে কুমড়া বাড়ি, সেটা এখনো অব্দি তোমার বৃষ্টিতে একদম, বৃষ্টিটা এখনো পুরোপুরি একদম পুকুরে আসেই নেই। তো এই যে দেখো এখানে এই যে পাইপ দিয়ে আমাদের পানিগুলো বের করে দেওয়া হচ্ছে। তো পানিগুলো বের করে দেওয়ার পর দেখো আমাদের পুকুরে একদম ভরপুর পানি। তো এখান থেকে আব্বু যখন এগুলো ঠিক করতেছিল তোমার মানে ঠিকভাবে যেন পানিগুলো যায়, এখানে মূলত অনেকগুলো যেহেতু আমাদের এখানে ময়লা টলা ফেলার এখানে গোবরের ভিড়া আছে, তো এখানে গিয়ে সেখানে না আটকায়। তো আব্বু এগুলো কোদাল দিয়ে জাস্ট ঠিকঠাক করতেছিল। তো এখানে আব্বু মূলত তোমার শৈল মাছটা আছে না সেটা পাইছি।
সো এই যে আমাদের একদিকে কাজও সম্পন্ন হলো, পুকুরেও একদম পানি হলো, আর আমাদের সাথে মাছও হয়ে গেল। গাইস এখন মূলত যতক্ষণ না একদম প্রপার একদম আমাদের যে ভুট্টা গুলো আছে মাকই ভুট্টা, সেগুলো যদি না শুকায় তো ততক্ষণে তো আর ভাজা সম্ভব না। তো আপাতত ওগুলো শুকাক, আমার ফোনে একটু চার্জ দিয়ে যাতে পরবর্তীতে আরো ভালোভাবে ভিডিও শুট করতে পারি। আমার ফোনেও চার্জ নাই গাইস, সকাল থেকে বললাম না, 6টা থেকে কারেন্ট নেই, জাস্ট কারেন্ট আসলো। তো আমি মূলত একটু ফোনে একটু চার্জটা কমপ্লিট করি, আম্মুরও কাজ শেষ হোক। তো দেখা হচ্ছে যখন আমরা মাকই ভাজবো। তো চলো, তো চলে আসলাম গাইস। তো কি মনে হচ্ছে আমাকে দেখে? পাঞ্জাবি পরে আছি, জাস্ট একটু আগে নামাজ পড়ে আসলাম, কারণ আজকে শুক্রবার, আর শুক্রবার তো আমাদের মুসলমানদের প্রত্যেক শুক্রবার নামাজ পড়তেই হয়। তো আমিও নামাজ পড়ে জাস্ট আসলাম। তোমরা জানো একটু আগে আমি মনে করো প্রায় একদম হার্ট অ্যাটাকের মতো হয়ে গেছিলাম। এটা আমার অনেক দিন থেকেই সমস্যা, আমি ডাক্তারকেও দেখাইছিলাম, কিন্তু ডাক্তার বলছে যে এটার জন্য অনেক দীর্ঘদিন চিকিৎসা করতে হয়। মূলত আমার একটা ওসিডি নামে একটা প্রবলেম আছে, কোনো একটা বিষয় যদি আমার ভিতরে ঢোকে সেটা বের হতে অনেক সময় লাগে। মূলত ওটা থেকে আমার বুক ধড়ফড়ানি শুরু হয় এবং মানে এটা যেতে কয়েক ঘন্টা লাগে। তো মূলত কী কারণে আমার এই সমস্যাটা শুরু হয়েছিল তোমাদেরকে বলি। আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমার 6 তারিখে একটা পরীক্ষা আছে চাকরির এবং 12 তারিখে একটা আছে। সো আমি ওই অনুযায়ী প্ল্যানটা করেছিলাম যে 6 তারিখে যদি আমি ঢাকা পরীক্ষা দিতে যাই তো আমি ব্যাক না করে আমি ওই দিন আমার আন্টির বাসা যেহেতু আছে ওইখানে থাকি, একদম 12 তারিখে পরীক্ষা দিয়ে বাসায় আসবো। কিন্তু তোমাদেরকে আমি একটু আগে সকালবেলা বললাম যে আমি আবার আজকে দেখলাম যে আমাদের কলেজ থেকে নোটিশ দিছে যে আমাদের নাকি ইনকোর্স এক্সাম নেবে। তো ইনকোর্স এক্সাম ছাড়া তো এখন আমাদের পরীক্ষায় বসতে দিবে না। তো কারেন্ট চলে আসার পর আমি সেটা দেখি, তো সেখানে দেখি যে আমার পরীক্ষা শুরু কবে থেকে যেন 10 তারিখ থেকে স্টার্ট এবং 25 তারিখের মধ্যে শেষ। তো আমি তো একদম খুবই একদম মানে বুক ধড়ফড়ানি শুরু হলো যে আমি কি করব। এক তো মূলত মনে করো 6 তারিখে পরীক্ষা, 12 তারিখে পরীক্ষা ছিল। তো দুটো পরীক্ষায় আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, মূলত আমার প্রিপারেশন ভালো, দুটোই রিটেন হবে। সো আমি খুব আশা নিয়েছিলাম। আর পরবর্তীতে যখন একাডেমিক পড়াশোনায় মন দিব তখন চাকরির প্রিপারেশনে তত মন মানে দেওয়াটা হবে না, তখন ওগুলো নিয়ে ব্যস্ত থাকতে হবে। তো এই জন্য এই কয়েকদিন আমি চাকরির পরীক্ষায় বেশি মন দিয়েছিলাম এবং খুব ভালোভাবে পড়ছিলাম, কিন্তু শেষমেশ যদি পরীক্ষাটা দেওয়া না হয় তাহলে কি হবে গাইস? সো বলো। তারপর আবার 6 তারিখে পরীক্ষা দেওয়ার পর 6 তারিখে ব্যাক করতে হবে যদি আমি পরীক্ষায় ইনকোর্স পরীক্ষায় বসতে চাই। আর ইনকোর্স পরীক্ষা ছাড়া আমাদের এখন অনার্স থার্ড ইয়ারের যে ফাইনাল সেই পরীক্ষায় বসতে দিবে না। আর মূলত তোমরা জানো আমি চাকরির পরীক্ষায় এতটাই ইনভলভ হয়েছি যে আমি আমার একাডেমিক বইটা পর্যন্ত এখনও কিনি নেই, বই কিনি নেই। তার উপর আবার আমাদের একটা সিলেবাস দিচ্ছে, যেহেতু আমাদের কলেজে গ্রুপ আছে। সো সেই সিলেবাসের আমি এখনও একদিনও বই খুলি নেই। থার্ড ইয়ারে যে কী কী বই কিনতে হয় সেটা অবধিও জানি না। মূলত চাকরিটা আমার খুব দরকার, তোমরা জানো। আর আমার নিজের জন্য চাকরি দরকার, এই জন্য একটা ভালো জীবনযাপন করতে গেলে মূলত আমার ভাই বোন এবং পরিবারকে একটু হেল্প করতে গেলে আমার এই চাকরিটা দরকার। তো ওই জন্য আমি ফুল দমে নিয়েছিলাম, কিন্তু এই চাকরির ডেট আর এই আমার এক্সামের ডেট যে একই সাথে ফেলবে এটা কে জানতো। মূলত আমি জানতাম যে ঈদের পরেই আমার ইনকোর্সের ডেট দেবে, কিন্তু এই চাকরির পরীক্ষার দেখতেছে এতদিন ধরে আমি পড়াশোনা করতেছি, একটাও ডেট দিচ্ছে না। যেগুলো দিছিল সেগুলোও ক্যান্সেল হয়ে গেছে, আর এখন আবার ব্যাক টু ব্যাক দিচ্ছে। তোমরা জানো এই মাসে নাকি আমার আরও কতগুলো পরীক্ষার ডেট দেওয়ার কথা আছে। বিদ্যুৎ সাহায্য করে আমি একটা আবেদন করেছি, সেখানে প্রায় 1600 পোস্ট, সেটা তো নাকি এই মাসে এক্সাম নেবে। তারপরে আমার তো একটা রিটেন এক্সাম হওয়ার কথা, তোমরা জানো যেটা আমি এমসি করি, সেটা তো এই জুন মাসে হওয়ার কথা। তো কোনটা থেকে কোনটা দিব এবং কী যে লাইফে সিদ্ধান্ত নেব সেটা বুঝতেছি না। আর পরে আবার আমি ভাবি বলো তো, তখন থেকে একটু মনে শান্তি পাই কখন জানো, যখন মনে করো আমি ভাবলাম এটা তো মনে করো মেইন যে গাজীপুর বিশ্ববিদ্যালয় সেখান থেকে এটা নোটিশ দিয়েছে যে 10 তারিখ থেকে 25 তারিখের মধ্যে ইনকোর্সটা নিতে হবে। কিন্তু এটা আমাদের কলেজ থেকে তো ডেট দেয়নি, তাই না? যে কলেজ থেকে আবার রুটিন অনুযায়ী সাজাবে যে আমাদের কবে কবে বাকি যে ইয়াগুলো আছে ডিপার্টমেন্ট, সেগুলো অনুযায়ী সিদ্ধান্ত করার পর তারপরে একটা তারা রুটিন দিবে। সো সেই অনুযায়ী সেটা আমার 12 তারিখের পরেও হতে পারে। অবশ্যই 12 তারিখ, যেহেতু 10 তারিখ থেকে আমার ইনকোর্সের ডেট দিছে মূলত মেইন যে গাজীপুর বিশ্ববিদ্যালয় একদম জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, তো সেটা মূলত 10 তারিখ থেকে দিছে। আর 10 তারিখ যেহেতু বুধবার, তো বুধবার থেকে তো আর ইনকোর্স পরীক্ষা নিবে না, না হলেও তোমার 14 তারিখ থেকে নিতে পারে হয়তো। সো এই জন্য একটু হালকা লাগতেছে যে আমি আবার কীভাবে বসেছিলাম জানো, তখন থেকে একদম বুকের ধৈর্যশনী এবং আম্মুকে বলতেছি যে আম্মু এরকম এরকম হয়েছে। আম্মু বলতেছে কী করবি এখন, যেটা ভাগ্যে লেখা আছে সেটাই হবে। আর দেখতেছি এতদিন থেকে তো চাকরি প্রিপারেশন নিয়েছিলি, এতদিন ধরে তো ডেট দিচ্ছে না, আর এখন দেখ সবগুলোরই ডেট দিচ্ছে। সো ফার্স্ট ইনকোর্স আবার জানো সামনের মাসে 25 তারিখ থেকে লাস্ট ডেট, এবং সেকেন্ড ইনকোর্সেরও ডেট তারা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সামনের মাসে, মানে একটা জুন মাসে আমার ফার্স্ট ইনকোর্স, তারপরে জুলাই মাসে আবার সেকেন্ড ইনকোর্স। তো এখন মূলত মনে হয় যে একাডেমিক দিকে ফোকাস করতে হবে। সো তারপরে এক কথা নিজে ভাবলাম যে এরকম এটা তো মূলত ওয়েবসাইট থেকে দিছে, এখনও তো আমাদের কলেজ থেকে নোটিশ দেয়নি। তো কলেজ থেকে যখন নোটিশ দেবে তখন দেখা যাবে। মূলত আমার মেইন ফোকাস হচ্ছে 6 তারিখের এক্সামটা, সো সেটা নিয়ে ভাবতেছি।
সো আমার ভুট্টাগুলো এখন একটু ছায়া পড়ছে, কেননা এখনও মূলত গাইস মানে ভুট্টা মাকই যে আমরা ভুট্টা বলতেছি, আমাদের যে পপকর্নগুলো এক কথা যেগুলো আমরা ভাজবো সেগুলো আমরা শুকাতে দিছি। তো সেখানে একটু মানে রোদ একটু নাই, এখন রোদ কম হয়েছে যেহেতু এখন প্রায় 2টা বাজে। তো একটু পরে আমরা মনে করো প্রসেসটা তোমাদেরকে দেখাবো পপকর্ন ভাজা। মূলত আম্মু এখনও রেডি হয়নি, আম্মু জাস্ট সকাল থেকে কাজ করতেছে। সো আম্মু একটু গোসল করবে, আম্মু আমাদেরকে একটু হেল্প করবে তারপরে। সো ততক্ষণে দেখতে থাকো। A few moments later. The next day. কালকে না হঠাৎ করে বৃষ্টি চলে আসে। তো কালকের বৃষ্টিটা না আনএক্সপেক্টেড ছিল, কেননা তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওতে আমি সকালবেলা ভুট্টা মূলত মাকই যেটা সেটা আমি রোদে শুকানোর জন্য শুকোতে দিলাম, তখন একদম খুবই রোদ ছিল। কিন্তু কালকে যে ওই সময় যে হঠাৎ করে বৃষ্টি আসবে এটা কেউ ভাবতে পারে নাই। আমি মূলত বাসায় আসছিলাম, আমাদের গরুর ডাক্তার আসছিল তখন। তো এই জন্য আমি, আব্বু এবং আম্মু সবাই আমরা বাসায় ছিলাম। তো হঠাৎ করে বৃষ্টি আসছে, আমার আবার মনে ছিল না, আমি এই দিক দিয়ে কাজে ব্যস্ত ছিলাম যে আমি আবার মাকই যেটা সেটা আবার শুকাতে দিয়ে আসছি। সো বৃষ্টি চলে আসে পরে, একদম আমার মাথায় হঠাৎ করে মনে হলো আমি যে এটা শুকাতে দিছি, তো পরে গিয়ে দেখি যে অল্প একটু বৃষ্টিতে ভিজে গেছে। তো তখন এই জন্য কালকে আর মাকইটা ভাজানো হয় নাই। আম্মু বলতেছে যে যেহেতু এটা রোদে একদম কড়কড়া করে শুকানোর পর তারপরে ভাজতে হয়। আর মূলত এমনি বুঝতে তো পারতেছ আমরা যেহেতু বাসায় ভাজি, তো আম্মু বলতেছে যে এটা যেহেতু ড্যাম হয়ে গেছে, তো কালকে আবার রোদে দিতে হবে, রোদে দিয়ে তারপর শুকাতে হবে। তো কালকেই আবার আমি অপেক্ষা করছিলাম যে রোদ উঠবে নাকি আবার বিকেল বেলা একটু। তো পরে দেখলাম সারাদিন একদম আকাশটা একদম মেঘাচ্ছন্ন বলতে গেলে, মানে বৃষ্টি আসবে আসবে না এরকম আবহাওয়া ছিল। তো কালকে আর দেওয়া হয়নি। তো কালকের দিনটা একদম শেষ। ভাবছিলাম যে কালকে ব্লগটা শেষ করবো, কিন্তু হলো আর কি, এই বৃষ্টিটাই তো শেষ করে দিল, তাই না? তো আম্মু বলতেছে যে কালকে যখন রোদ দিবে কালকে সকালবেলা রোদ দিয়ে তারপর আবার ভাজিস। তো আমি সকাল থেকে জানো পরে আমরা ওই ভুট্টাগুলা এই যে বয়ামে ভরা রাখছি মাকই। আম্মু বলতেছে যে যেটা দিয়ে তুই শুকাতে দিছিস সেখানে রাখলে আরো যে ড্যাম আছে আরো ড্যাম হবে, যেহেতু বাতাস পাবে, তো তুই এই বয়ামে ভরায় রাখ। তো আমি আবার এখানে বয়ামে ভরা রাখছি। তো এখন অলমোস্ট বাজে কয়টা জানো, 9:30 বাজছে, 10টা বাজে। তো আমাদের এদিকে প্রায় 9টা 9:30টার মধ্যে রোদ উঠে যায়। এখন প্রায় মানে 10টা বাজে, 10:30 বাজতেছে প্রায়, মূলত 10টা 20 মানে এরকম দেখলাম। তো এখনো অব্দি রোদের কোনো দেখা নেই। এই যে দেখো বাইরে, আমাদের বাইরে মানে কোনো রোদ নেই, এমনি আলো আসতেছে জাস্ট। আজকেও মনে হয় রোদ দিবে না, আজকেও আকাশটা মেঘাচ্ছন্ন, মনে হয় বৃষ্টি আসবে এরকম এরকম। তো আমি বসে আছি যে কখন আমি এগুলা শুকাতে দিব, তারপরে আবার মাকই ভাজবো, তারপরে ভিডিওটা শেষ করব, কিন্তু রোদই আর উঠতেছে না। তো ভাবতেছি যে আজকে মনে হয় মাকইটা কিন্তু আজকেই ভাজা কমপ্লিট করবো, এতটুকু তোমাদেরকে প্রমিস করলাম। সো মনে হয় যে আম্মুর কাছে হেল্প নিতে হবে। আমি যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে আমার বোন এবং আমি ভাজবো, কিন্তু এই বৃষ্টিতে ভেজার কারণে এরকম সমস্যা হয়ে গেছে। তো আম্মুর কাছে হেল্প নিতে হবে, যদিও এখন দেখবো যে আদৌ পপকর্নটা কেমন হয়। তো এখন অবধি আম্মু রান্না করতেছে সকালে, আম্মুর সকালে রান্না শেষ হলে তারপরে আমরা যাব ভাজতে। তো ততক্ষণে দোয়া করতেছি যে রোদটা যেন উঠে, আর রোদে একটু হলেও যেন আমরা মাকড়িটা শুকাতে দিই। আর না শুকালে একটু কি হয়, রান্না বান্না শেষ হলে একটু আগুনের যে আঁচ আছে না সেখানে দিব, যাতে একটু হলেও যে পানিটা আছে সেটা যেন শুকায় যায়। সো আরেকটা বিষয় মনে পড়তেছে যে বর্তমানে যে আবহাওয়া আমাদের এদিকে, তাই না, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে সকালে করে, আর সারাদিন আবহাওয়াটা এরকম মেঘাচ্ছন্ন। সো ভাবতেছি আমার সামনে যে ঈদ, ঈদের দিনে যদি বৃষ্টি আসে কি যে হবে, আমাদের মাংস কাটা আছে আমাদের, তারপরে থাকে না যে ঈদের আনন্দটা মিস হয়ে যাবে। সো আই হোপ যে বৃষ্টিটা যেন না আসে। আর হ্যাঁ, আজকে কমপ্লিট করবো আমরা। সো আম্মু রান্না বান্না হোক, আমিও অপেক্ষা করতেছি, যদি একটু হলেও রোদ উঠে তাও আমি শুকাতে দিব। সো ফাইনালি আমার বোনও চলে আসলো পরীক্ষা দিয়ে। সো বাইরে রোদ উঠছে গাইস। তো এখন আমরা আবারও আমাদের যে মাকইগুলো আছে ওগুলো এখন শুকাতে দিতে হবে, কারণ আজকে আমাদের কমপ্লিট করতেই হবে। কুলাই করে দিচ্ছি, কেননা যাতে চারো সাইড দিয়ে একদম, কালকে এত কষ্ট করে শুকাইছি, আজকে কয়েকদিন ধরে শুকাচ্ছি, বৃষ্টি এসে একদম ভিজে গেছে। তো এখন শুকাতে দিই। A few moments later. সো অবশেষে আমরা পপকর্ন ভাজতে আসলাম নানা চড়াই উতরাই পেরিয়ে। মূলত আজকেও যখন আমি মাকই যখন শুকাতে দিতে গেছিলাম তখনও একদম রোদ ছিল বিধায় আমি সবকিছু একদম কুলার মধ্যে একদম ঢালে একদম বাইরে যখন রোদ উঠছিল রোদে শুকাতে দিতে চাই, তো সেখানে গিয়ে দেখেছি আবারও মেঘ লাগছে, একটু পরে আবারও ওঠায় নিয়ে আসতে হলো। তো আম্মু বলতেছে যে ওভাবেই হোক। আর মূলত
একটা ভিডিওর জন্য আর কতদিন অপেক্ষা করব, তাই না? আর মূলত অসময়ে এখন আমাদের ভুট্টা পপকর্ন ভাজতে হচ্ছে। আম্মু রান্না বান্না করা শেষ। আম্মু বলতেছে যে যেহেতু ধরা চুলার মধ্যে যদি আমরা ভাজি তো খুব তাড়াতাড়ি হবে। তো আম্মু অলরেডি দিয়ে দিচ্ছে, দেখো। তো এখন তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা পপকর্ন ভাজবো, তার প্রসেসটা। তো চলো দেখা যাক। এগুলো সো ফাইনালি গাইস আমাদের পপকর্ন ভাজা রেডি, এই যে দেখো, এক ডিশ। ভালো লাগতেছে না guys? আমি ভাবতেই পারিনি যে এরকম হবে। একদম একটা তোমার পপকর্নে থাকে না যে ভুট্টা মাকুর যে দানাগুলো, সেগুলো একটা নেই, সবগুলো একদম ধরো কত সুন্দর করে ফুটছে, একদম প্রপার, একদম যেগুলো একদম মুভি থিয়েটারে যেগুলো পাওয়া যায় না, যেগুলো আমরা টিভিতে দেখি, একদম ওরকম হয়েছে। আরো একটু ভালো হইতো, কিন্তু তোমাদেরকে বললাম না যে আমাদের ভুট্টাটা একটু ড্যাম ছিল, কালকে বৃষ্টি পাইছে। তো এই কারণে যা হয়েছে ভালোই হয়েছে। তাও একটু মানে আরেকটু হয়তো বেশি ফুলতো। এর আগে যখন আম্মু ভাত ছিল তো এর থেকেও আরো বেশি ভালো হয়েছিল। সো আমরা খুব হ্যাপি যে এই প্রথমবার। সো মূলত আজকে আমাদের কিন্তু পপকর্ন ভাজার প্ল্যানটা উচিত ছিল আমার এবং আমার বোনের। আমরা দুই ভাই বোন প্ল্যানও করে রাখছিলাম যে আমরাই আজকে ভাজবো, কিন্তু মেইন কথা হচ্ছে পরবর্তীতে আম্মুর কেন হেল্প নিতে লাগলো সেটা তোমাদেরকে বলি। মূলত এক ছিল হচ্ছে বৃষ্টি পাওয়ার কারণে আজকের ভুট্টাগুলো একটু ড্যাম ছিল, এটা হচ্ছে প্রধান কারণ। আর সেজন্য আমরা কিন্তু এর আগে ভাই বোন কোনোদিনও এসব পপকর্ন চুলার মধ্যে ভাজিনি। মূলত আম্মু এগুলো রেডি করে দেয় আর আম্মা আমাদের জাস্ট আনে দেয়, আমরা জাস্ট খাই। কিন্তু এখনো অব্দি আমরা প্রসেসটা পর্যন্ত জানতাম না। মূলত এগুলো তো আর সব সিজনে পাওয়া যায় না, যখন একদমই তোমার ভুট্টা হয় বা আমরা কোথাও থেকে পাই বা আমরা যখন চাষাবাদ করি তখন। সারা বছর তো আর এগুলো পাওয়া যায় না, তাই না? পাওয়া হয়তো যায়, কিন্তু মূলত এসব কিছু আমাদের গ্রামে পাওয়া যায় না, কিনলে হয়তো পাওয়া যাবে। তো এজন্য যখন আম্মু ইয়া করে তো আমরা মূলত দেখি নেই। সো যেটা আমি বুঝতে চাইতেছি আসলে তোমরা বুঝতে পারবে। তো আম্মু বলতেছে যে দাঁড়া, আজকে আগে তোরা যেহেতু প্রথমবার ট্রাই করবি, তো তোরা তো জানিস না যে কিভাবে কি করে। আর মূলত যেহেতু তোমরা দেখলা প্রসেসটা, মূলত তেল প্রথমে দেওয়ার পর তারপরে একটু ভাজানো ছিটকে ছিটকে আসতেছিল, তোমরা ভিডিওটা হয়তো দেখবে। তো পরবর্তীতে আম্মু বলতেছে যে দেখি যে আবার মুখে টুখে ছিটকে আসে, পরে আবার গাল টাল পুড়ে ফেলবি, এরকম আবার চেঁচাস না। তো আম্মু বলতেছে দাঁড়া, আমি তোমাদেরকে আজকে শিখাই দেই, এর পরবর্তীতে যখন তোরা ভিডিও বানাবি সো তখন তোরা নিজে নিজে ট্রাই করিস। ওদের একদিক দিয়ে শেখাও থাকলো, অপর দিক দিয়েও তোদের কোনো ক্ষতিও হবে না। মূলত এই কারণে আম্মুর কাছে হেল্প নেওয়া। আর একটা আম্মুর কাছে হেল্প নেওয়ার এটাই কারণ ছিল যে আম্মু আম্মু বলতেছিল যেহেতু বৃষ্টি পাইছে আর আজকেও মূলত রোদে দিলাম, কিন্তু রোদে দেওয়াও শেষ, তোমার আকাশও একদম অন্ধকার হয়ে আসা শেষ, তখন আবারও আসে একদম বয়ামে ভর্তি হলো। আম্মু বলতেছে যেটুকু শুকনো আছে আবার যদি বাতাস পায় আবার ড্যাম হয়ে যাবে। সো পরবর্তীতে আর রোদে দেওয়া হয় নাই। আর এজন্য আম্মু বলতেছে যে আগে দেখি যে এগুলা চুলায় ফোটে কি না, আগে যেহেতু ড্যাম পাইছে, বৃষ্টি হয়েছে। আর যদি মনে করো আজকেও যদি তোমাদের ভুট্টাটা একটু মানে না ফুটতো, তাহলে তো আবার আরেকদিন শুকানোর পর, প্রপার শুকানোর পর তারপর আমাদের ভাজতে হতো। তো আম্মু বলতেছে আগে অল্প কয়েকটা দিয়ে যদি ফুটে তারপরে তুই ভিডিও করিস। তো এই কারণে আম্মু করলো। তো আমরা ভাবতেই পারি না যে এরকম হবে। শিখে রাখ তুই। তো নেক্সট টাইম আমরা দুই ভাই বোনে বানাবো, সেটাও তোমরা বলিও। যদি তোমরা আমাদের এই ভাই বোনের পপকর্ন বানানো ভিডিও দেখতে চাও তো তাহলে অবশ্যই কমেন্ট করো। আর তোমরা বললা না, তোমাদেরকে বললাম না যে আমাদের বাসায় একদম টিন লাগানোর পর একদম পুরা
অন্ধকার হয়ে গেছে। আমাদের যে রান্নাঘরটা ছিল না, সেই রান্নাঘরটা আগে একটু খোলামেলা ছিল, তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা হয়তো দেখেছো, কিন্তু এখন একদম টিন লাগানোর পর একদম পুরা অন্ধকার। আর মেনলি কালকে থেকে আমাদের এদিকে একদম ফুল একদম বৃষ্টির মতো আবহাওয়া শুরু হয়েছে, মানে মেঘাচ্ছন্ন একদম অন্ধকার হয়ে আছে, বাইরেও তো রোদ নাই আর আমাদের বাসাতে এমনি রোদ নাই, একটু জাস্ট লাইট টিন লাগানো আছে যেটা তোমরা জানো। তো ওখানেও ভালোভাবে আলো আসতেছে না, তো এই বিধে আমাদের বাসার একদম মানে একমাত্র রুম ছাড়া, রুমে যেহেতু জানালা খোলা আছে এটা বাদে বাড়ির ভিতরে সবকিছু অন্ধকার হয়ে আছে। তো আমি এই জন্য ভাবছিলাম যে আমরা যে আজকে রান্নাঘরে যে ভিডিওটা করবো, যে আদৌ আবার ক্লিয়ার আসুক কিনা। আর আমার ফোনের একটু সমস্যা আছে, তোমরা হয়তো জানো। চিনি একটু কম খেতে, তাই না? ঠিক আছে, আমার জন্য ভালো, যেহেতু আমি ডায়েট করি, চিনি জাতীয় জিনিস একটু কম খাই। তো এখানে খুব কমই চিনি দেওয়া হয়েছে। অবশ্য আম্মু আরো ভাজতেছে, এগুলা জাস্ট অল্প একটু তোমাদের দেখানোর জন্য নিয়ে আসলাম। আরো আম্মু ওখানে ভাজতেছে রান্নাঘরে। আর আমাদের রান্নাঘরটা হয়তো একটু আলো কম, তোমরা মানায় নিও। রান্নাঘরে একদম দিনের বেলাও এখন এমন অবস্থা হয়েছে, ওয়াশরুম গেলেও একদম আমাদের টিউবওয়েলটা সহ তো রান্নাঘরের সাথে তোমরা দেখছো, তো সেখানে গেলেও এখন দিনের বেলা তো বাতি জ্বালাতে হয়। আমরা এখন শহরের মতো মানুষ হচ্ছে, দিনের বেলাতেও আমাদের এখন বাল্ব জ্বালাইতে হয়। তো যখন আমরা পপকর্ন ভাজানোর ভিডিওটা করছিলাম তখনও বাল্ব জ্বালিয়েই করছি, কিন্তু কেমন যে আসছে বুঝতে পারলাম না। তোমরা বলিও যে কেমন হলো। আর একটা বিষয় কি গাইস, মানে আজকে না আমাদের একটু মন বলতে মুড একটু আমাদের খারাপ। তো বললাম না যে পরিবারে যখন অভাব আসে তখন সব দিক দিয়ে কোনো না কোনো সমস্যা সৃষ্টি হয়। তো আমাদের তো বাসায় এখন আর মনে করো আলাদাভাবে কোনো টাকা ঢুকতেছে না গাইস, এখন আমাদের বরং যেগুলো টাকা জমা আছে সেগুলো থেকে যাচ্ছে। আগে যখন আব্বু চাকরি করতো, এই যেহেতু সামনে আমাদের ঈদ, তো আমার আব্বু ঈদে বোনাস লাগাইতো, বোনাস না হলেও একটা মোটা টাকা পায়, যে বোনাসটা দিয়ে আমাদের ঈদের কাপড় চোপড় থেকে শুরু করে আমাদের সংসারের যাবতীয় খরচ সবকিছু হয়। কিন্তু আব্বুকে চাকরি থেকে বের করে দেওয়ার পর আর কোনো বেতনও পাইতেছে না আব্বু, কোনো বোনাসও নাই। মূলত এখন আমার আব্বুর, জানো, আমার আব্বু, বললাম না যে আব্বু অফিস থেকে বের হওয়ার পর 1.5 লক্ষ টাকা পেয়েছে, তো সেই 1.5 লক্ষ টাকার মধ্যে প্রায় 1 লাখ টাকা অলরেডি চলে গেছে আমাদের বাসার কাজ ঠিক করতে। আর মূলত আমার ভাই আবার হোস্টেলে থাকে, ওকে টাকা দেওয়ার লাগে, এবং আমাদের যেহেতু লবণটা থেকে শুরু করে চালটা সহ কেনা, সবকিছু আমাদের কেনা। তো প্রতিদিন তো খরচ খাওয়ার জন্য হলেও প্রতিদিনও তো কিছু না কিছু কিনতে হয়। তো আব্বু বলতেছে যে এই টাকাগুলো শেষ হলে তখন আর কি করবো, আব্বু মূলত চিন্তায় আছে, আব্বু না আমরা সবাই চিন্তায় আছি। তো এই জন্য আব্বু একটু সকাল থেকে রাগ করেছিল, আম্মুর সাথে একটু হালকা একটু ঝগড়া হয়েছিল। তো তখন থেকেই ভাবছিলাম যে, মানে আমি প্রথমে ভাবছিলাম যে ভিডিওটাই করবো না, যে আব্বু যেহেতু বাসায় আর আব্বুর একটু রাগ, একটু টুকটাক ঝগড়া চলতেছে আম্মুর সাথে, তো সেই মুহূর্তে কি ভিডিও করা সম্ভব? আব্বু আম্মু কি বলবে যে আমরা আমাদের এরকম পরিস্থিতি আর আমার ছেলে মজা নিচ্ছে। তো মূলত আব্বু এখন একটু বাইরে গেল, তো তো ভাবলাম আম্মু আম্মু আম্মুর সাথে সবকিছু ফ্রি, তো ভাবলাম যে আম্মু যেহেতু ভাববে তো ভিডিওটা করি। আর মূলত আমাদের বাসার ঝগড়ার উৎপত্তিটা কি থেকে জানো? যেহেতু আমরা প্রতিবারই কুরবানি দেই, তো মূলত আমরা, মানে আমার আব্বু যে বোনাস বেতন পায় সেই টাকাটা দিয়ে আমাদের কুরবানির একটা অংশ, মনে করো তোমার, মানে হয় আমাদের সেখানে একটু মানে জোড়া লাগে টাকাটা। তখন বুঝতে পারি না, কিন্তু এবার আব্বু কুরবানির জন্য আব্বু যে অফিস থেকে টাকাটা পাইছে সেই টাকাটাও রাখছিল জমায়, কিন্তু বাসায় কাজ লাগাইতে লাগাইতে এমন হয়ে গেছে যে কোন দিক দিয়ে যে খরচ করে ফেলছে। আর বললাম না যে যখন একটা মানুষ বসে খায় বাসায়, তখন কিন্তু বসে খেলে রাজার হালও তোমার শেষ হয়ে যায়। প্রবাদ একটা আছে না যে রাজভান্ডারও শেষ হয়ে যায়, তো সেখানে আমাদের 1 লাখ টাকা কি কোনো টাকা বর্তমান যুগে, তাই না? তো সে টাকা কতদিন যাবে? তো মূলত এই জন্য আব্বু মানে হঠাৎ টাকা গুনতে গিয়ে দেখে যে সেখানে টাকা শর্ট পড়তেছে, আমাদের কুরবানির টাকা মানে একটু উম, নয় ছয় মানে একটু নড়চড় হয়েছে, মূলত একটু টাকা শর্ট, এই জন্য আম্মু একটু আব্বুর উপর রাগ হয়েছে, মানে আব্বু মূলত আম্মুর উপর রাগ হয়েছে। কেননা বাসা ঠিক করার মূলত মেইন উদ্যোগটা ছিল আমার আম্মুর। আমার আম্মু বলতেছে যে গরু ছাগল এগুলো কতদিন আর বারান্দায় রাখবো, যেহেতু হাঁস মুরগি সবকিছুই আমাদের আছে। তো এই জন্য আম্মুও বলছিল যে যেহেতু তুমি টাকাটা পাইছো অফিস থেকে আর আমাদের ভুট্টার টাকাটা যেহেতু পাইছি, তো এই টাকা তো আর পাবো কি পাবো না, কারণ আব্বু যদি আবার নতুন করে চাকরিতে না ঢোকে বা আদৌ তো আর চাকরি হবে কিনা কোনো নিশ্চয়তা নেই। তো আপাতত বাসায় কি হয় হোক, টিনটা এবং যে গোয়াল ঘর আছে সেটা ঠিক করো। তো এই কারণে আব্বু এখন আম্মুর উপর রাগ দেখাচ্ছে যে তোমার জন্য এরকম করলাম। এখন বাসার একটা কাজ করতে গিয়ে নানানটা কাজ বের হয়, যারা বাসা দিচ্ছ তারা হয়তো জানো। তো এই জন্য আর কি তখন থেকে আম্মু আব্বু একটু টুকটাক ঝামেলা চলতেছিল। তো আমাদেরও মুড ছিল না যে ভিডিও করব। তো আমার বোন মূলত ঘুমাইছিল জানো,
যে যখনই ভাবলাম যে পপকর্ন বাজতেছে ও একদম ঘুম থেকে উঠে আসলো। তো আর ভিডিও বাড়াচ্ছি না গাইস। সো কেমন লাগলো আমাদের ভিডিও আর আমাদের পপকর্ন দেখো, একদম বাসায় তৈরি পপকর্ন, নো সাইড ইফেক্টস, নো একদম কিছু দেওয়া বাইরের জিনিস, আমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে ফুল প্রসেস দেখাইলাম। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো অবশ্যই বলবা যে কেমন হয়েছে ভিডিওটা। আর আর হ্যাঁ, মূলত আমি কয়েকদিন ব্যস্ত আছি গাইজ, তোমাদেরকে তো বলতেছি আমার, তোমাদেরকে একটু সুখবর দেওয়া হয়েছে মনে হয় যে আমার সামনের মাসের 6 তারিখ 12 তারিখ পরীক্ষা এবং সাথে ইনকোর্সের পরীক্ষা। তো আমি খুবই ব্যস্ত গাইজ পড়াশোনা নিয়ে। আমাকে এবার একটা না একটা কিছু করতে হবে এবং সর্বোচ্চ দিতে হবে। সো পড়াশোনা নিয়ে ব্যস্ত, মাঝে মাঝে ব্লগ করতেছি, তারপরে ব্লগ এডিটিং, আমার এডিটিং করতে অনেকক্ষণ সময় যায়। আর তার উপর সবচেয়ে বড় সমস্যা যেটা করতে সেটা হচ্ছে আমার ফোনটা চার্জ নাই। আমি একটু আগে জাস্ট ব্লগ করবো বিধায় ফোন চার্জ থেকে নিয়ে আসলাম। একটা ব্লগ করতে আমার 3 দিন যায় গাইস, আর একটা ভিডিও শুট করতে 1 দিন যায়। তো এরকম ভাবে সারাদিন মনে করো পড়াশোনা করি, বাড়ির কাজ করি, রাত্রেবেলায় আবার ব্লগ শুট করি, সকালে করে আবার চার্জ দিই, মানে এরকমই দিন যাচ্ছে। সো ঈদের সময় হয়তো অনেক কটা ব্লগ পাবা, সো অবশ্যই ভালোভাবে দেখবা। তো আর বেশি কথা বাড়াচ্ছি না গাইস, আজকের ভিডিও এতটুকুই রাখছি। সো অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেশি বেশি করে দেখবে, বেশি বেশি করে বেল আইকনে ক্লিক করবে যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের সাথে নোটিফিকেশন যায়। এবং লাস্টই বলতেছি, সবাই নিজের বাবা মাকে সম্মান রাখবে, নিজের বাবা মার প্রতি ভালো আচরণ করবে। মূলত তাদের কারণে আজকে তোমরা হয়তো এত দূর আসছো, হয়তো না, তাদের কারণেই তোমরা আজকে এই পৃথিবী দেখতেছো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের বাবা মাকে সম্মান রাখবে, আবারও বলতেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।